ড্রামার শুরুতেই আমাদের পশ্চিম অঞ্চলের ড্রাগন বংশকে দেখানো হয়। এখানে এই বৃদ্ধ লোকটির নাম ছিল ফ্যান ইউয়ানজি। ইনি হচ্ছেন ড্রাগন বংশের ড্রাগন লর্ড। ইনি এখানে বলছিলেন এখনো কি ইউনফেইয়ের কোনো খবর পাওয়া যায়নি, এবং এখানে একটি লোককে দেখানো হয়, এনার নাম হচ্ছে বাই গোশি। তখনই ইনি বলে ওঠেন, মহারাজ, আপনি যদি এইভাবে চিন্তা করতে থাকেন তবে আপনার শরীর সইতে পারবে না। দয়া করে কিছু খেয়ে নিন। আসলে রাজপ্রাসাদের সেই গম্ভীর্যপূর্ণ পরিবেশ ড্রাগন লর্ড ইউনফের বাবা অর্থাৎ তার নিজের ছেলেকে হারিয়ে ইউনফের চিন্তায় বিভোর। কিন্তু তিনি তো রাজা, তাই নিজের দুর্বলতা কাউকে দেখাতে চান না। যখন বাইগুয়োশি অর্থাৎ রাষ্ট্রগুরু তাকে খাওয়ার জন্য অনুরোধ করেন, তখন ড্রাগন লর্ড একটা দীর্ঘশ্বাস ফেলে মজার ছেলে আর কষ্টটা আড়াল করে বলেন, এই বয়সে এসে একটি জিনিস আমি ছাড়তে পারছি না, আর তা হলো আমার খাবারের চপস্টিক। এখানে লুকিয়ে আছে এক বাবার হাহাকার। তিনি যখন জানতে পারেন খাবারের রসুন কম হয়েছে, তখন তিনি সেটা নিয়ে খুঁতখুঁত করেন। আসলে তার মন পড়ে আছে তার ছেলের কাছে। ঠিক তখনই খবর আসে দ্বিতীয় রাজকুমারকে খুঁজে পাওয়া গেছে। রাষ্ট্রগুরু তখন তাদের বংশের অদ্ভুত কার্যকরী দর্শনটি মনে করিয়ে দেয় যে দাঁড়িয়ে মরার চেয়ে হাঁটু গেড়ে বেঁচে থাকা ভালো। আমাদের প্রকৃতিই হলো চতুর আর ধূর্ত হওয়া। শিয়ালের বুদ্ধি যেন আমাদের রক্তে মিশে থাকে। এদিকে আবার আমাদের সেই তঙের গুপ্তচর ডেমনটিকে দেখানো হয়। সে অন্ধকারের আড়ালে তংকে খবর দিতে আসছিল। ঠিক তখনই পিছন থেকে কিংচ্যাং এসে বলে ওঠে, তুমি কি সেই হাজার সুতার গুহা থেকে এসেছো? এবং এর পরেই কিংচ্যাং ওই ডেমনটিকে ধরে তার মহলের ভিতরে নিয়ে যায়। এবং এখানে তো ডেমনটি কিংচ্যাংকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয়ে থরথর করে কাঁপছিল। এবং তখনই কিংচ্যাং বলে, তুমি বলতে চাইছো আমার বোনই তোমাকে ওই সৈন্যটির খোঁজ নিতে পাঠিয়েছিল? এখন তো দেখতেই পাচ্ছ আমার বোন আমার কাছে ফিরে এসেছে। ম্যাডাম ইনকে গিয়ে বলো এখন থেকে সিল্ক কেভ গুহার আর কিয়ানজি শহরের নিজেদের সীমানার মধ্যেই থাকা ভালো। এবং তখনই ডেমনটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমি অবশ্যই তাকে জানাবো। এবং তখনই কিংচ্যাং বলে, নাড়াচাড়া করবে না। ইকিয়েলেন্সের ওই সৈন্যটা এখন মৃত না জীবিত? এবং তখনই ডেমনটি ভয়ে বলে ওঠে, সে এখনো বেঁচে আছে, কিন্তু তার শরীরের শিরার শক্তি ছিঁড়ে ফেলা হয়েছে এবং আধ্যাত্মিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তাকে পশ্চিম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই কথা শুনে কিংচ্যাং হাসতে হাসতে বলে, পশ্চিম অঞ্চল? তুমি কি আমার বোনকে বলবে যে সে এখনো বেঁচে আছে? এবং এই কথা শুনে ডেমনটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে কান্না করে বলতে থাকে, না, আমি বলবো না, একদমই বলবো না, আমাকে দয়া করে বিশ্বাস করুন। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের তংকে দেখানো হয়। কিংচ্যাং তার নিজের হাতে তংকে খুব সুন্দর করে দামি পোশাক, দামি গয়না দিয়ে সাজিয়ে তুলছিল। এবং তখনই তং বলে, কিংচ্যাং, তুমি কেন আমাকে এত দামি আর জমকালো পোশাক পরিয়েছ? তখনই কিংচ্যাং বলে, জানো দিদি, এই দৃশ্যটা আমি কতবার স্বপ্নে দেখেছি। এমনকি এই ঘরটাও আমি বিশেষভাবে তোমার জন্য সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে? এবং তখনই তং মুখটা একটু গোমড়ামো করে বলে, কিংচ্যাং, আগে বলো তুমি এমন কিভাবে হয়ে গেলে?
আর এই কিয়ানজি শহরে আসলে কি ঘটেছিল। তখনই কিংচেন একটু শান্ত গলায় বলে ওঠে, মনে হচ্ছে অবশেষে তুমি আমার জন্য চিন্তা করতে শুরু করেছো। তোমার হৃদয়ে আমি হয়তো কখনোই একমাত্র ব্যক্তি হব না, কিন্তু তোমার বলা প্রতিটি কথা আমি কখনোই ভুলি না। তোমার দেয়া সব কিছুই আমার কাছে মূল্যবান। কিন্তু কি জানো, কিয়ানজি শহরের আগের মালিক কেমন ডেমন ছিল? এবং তখনই এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন তঙের ভাইকে সেই হরিণ উপত্যকা থেকে ধরে এনে এখানে তার ভেতরে থাকা ড্রেমন কোরটি জাদু শক্তি দিয়ে বার করে নিচ্ছিল। এখানে তঙের ভাইকে ক্ষত বিক্ষত করে তার ভিতর থেকে ডেমন কোর বার করছিল, এবং তঙের ভাই বলছিল সে ছিল অত্যন্ত নিষ্ঠুর আর রক্তপিপাসু। সে ডেমনদের শিকার করে তাদের শক্তি শুষে নিতে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। সেদিন হরিণ গ্রামে সব ডেমনদেরকে ধরা হয়েছিল তাকে শক্তি দেওয়ার জন্য। আমিও তাদের মধ্যেই ছিলাম। এবং ওই ভয়ঙ্কর লোকটি তঙের ভাইয়ের শরীর থেকে শক্তি শুষে নেওয়ার পরও যখন কিংচ্যাং বেঁচে ছিল, তখনই ওই লোকটি তঙের ভাইয়ের কাছে এসে জোরে জোরে হাসতে হাসতে বলে, তোমার সব ক্ষমতা আমি শুষে নেওয়ার পরও তুমি এখনো বেঁচে আছো। কি চমৎকার এক শরীর। এবং তখনই তঙের ভাই প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, তার মুখে থেকে রক্ত উঠছিল। তখনই ওই লোকটি বলে, চুপ, একদম নড়বে না, খেলাটা চালিয়ে যায়। এবং তখনই ওনার কাছ থেকে একটি কৌটো বার করে বলে, একে বলা হয় অস্থি পুনর্জন্মের ডেমনীয় পোকা। এটা তোমার শরীর আর হাড়কে ইস্পাতের মতো শক্ত করে দেবে, যা কখনোই ভাঙবে না। এবং এটা বলে লোকটি জোর করে ওই পোকাটিকে কিংচ্যাংকে খাইয়ে দেয়। এবং আবারও সিন বর্তমানে আসে, এবং এটা শুনে তং তো প্রচণ্ড পরিমাণে চমকে যায় এবং বলে, কিংচ্যাং, তুমি তার কবল থেকে কিভাবে পালালে? কিংচ্যাং তার দিদি তংকে অপূর্ব সুন্দর দামি পোশাকে সাজিয়েছে। তং কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন তাকে এইভাবে সাজানো হয়েছে? কিংচ্যাং পরম মমতায় কিন্তু এক অদ্ভুত অধিকার বোধে নিয়ে উত্তর দেয়, জানো দিদি, এই দৃশ্যটা আমি কতবার স্বপ্নে দেখেছি। এমনকি এই ঘরটাও আমি বিশেষভাবে তোমার জন্য সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে? তং বুঝতে পারে কিংচ্যাং বদলে গেছে। সে যখন কিয়ানজি শহরের আগের মালিকের কথা জিজ্ঞাসা করে, তখন কিংচ্যাং তার জীবনের সেই ভয়াবহ অন্ধকারের কথা খুলে বলে। আগের মালিক ছিল এক রক্তপিপাসু ডেমন। সে অন্য ডেমনদের শক্তি শুষে নিত। কিংচ্যাং বলে, সেই ডেমনটি আমার শক্তি কেড়ে নেওয়ার পরও আমি মরিনি। সে আমার শরীরে অস্থি পুনর্জন্মের পোকা ঢুকিয়ে দিয়েছিল, যাতে আমার হাড় কোনোদিনও না ভাঙে। আমি তাকে শেষ করে দিয়ে এই শহরের মালিক হয়েছি। তং তার ভাইয়ের এই কষ্ট দেখে কেঁদে ফেলে এবং ক্ষমা চায় যে সে তাকে রক্ষা করতে পারেনি। কিন্তু কিংচ্যাং তখন তার আসল মনের কথাটি বলে ফেলে, যে দিদি, আমি জানি ওই সৈন্যটি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কি আশা করতে পারি না যে তার জন্য তোমার মনে যে ভালোবাসা আছে তার সামান্য একটু অংশ তুমি আমাকে দেবে? এদিকে আবার মরুভূমির মাঝখানে সেই ড্রাগন লর্ডের বংশধর সবাইকে দেখানো হয়, এবং এখানে ইউনফেইও ছিল। তখনই ড্রাগন লর্ড বলে ওঠে, ইউনফেই, আমি জানি তুমি জোর করে ঢুকে ওয়াটার পার্ল উদ্ধার করতে চাও, কিন্তু এতে কি তোমার রূপ নষ্ট হবে না? আমাদের রাজ্যের নিয়ম কি?
এবং তখনই গুছিয়ে বলে, দাঁড়িয়ে মরার চেয়ে হাঁটু গেড়ে বেঁচে থাকা ভালো। চতুর এবং ধূর্ত হও, শিয়ালের বুদ্ধি যেন বজায় থাকে। এবং তখনই ড্রাগন লর্ড বলে ওঠে, চাতুর্যই আমাদের বংশের ধর্ম, তাহলে গায়ের জোর দেখানোর কি দরকার? যাও। এবং এদিকে আমাদের একটি ডাকাতদের আড্ডা দেখানো হয়। এখানে একটি মেয়ে ছিল ডাকাতদের সর্দারনি, এবং আমরা দেখতে পাই ফুগুই এবং ইউনফেই ডাকাতদের হাতে বন্দি। ইউনফেই নিজের রাজকীয় অভিজাত্য বিসর্জন দিয়ে মেয়ে সেজেছে শুধু ফুগুইকে বাঁচানোর জন্য। সে ফুগুইকে আড়াল করে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি আমার চাতুর্য আর বুদ্ধি দিয়ে তোমাকে ঠিক বের করে নিয়ে আসব। ওদিকে ফুগুই শারীরিকভাবে পঙ্গুপ্রায়, তাকে শূকরদের সাথে কাজ করতে পাঠানো হয়েছে, কিন্তু একজন যোদ্ধার তেজ কি আর শিকল দিয়ে মাপা যায়? সে অন্য বন্দীদের সাহস দিয়ে যুদ্ধের কৌশল শেখাতে শুরু করে। সে গর্জে উঠে নির্দেশ দেয়, 3 ধাপ পিছিয়ে যাও, ওর রাস্তা আটকাও, বাম দিকে আক্রমণ করো আর হাড় ভেঙে দাও। তার রণকৌশল সাধারণ বন্দীরাও যেন এক একজন যোদ্ধা হয়ে ওঠে। এদিকে আবার কিংচেংয়ের পতন ও চূড়ান্ত সিদ্ধান্ত। ড্রামার শেষ দিকে আমরা দেখি কিংচেং একা। তার ভেতরের সেই ডিমন আত্মাটি তাকে বারবার খোঁচা দিচ্ছে। ডিমনটি বলছে, তঙের হৃদয়ে কিংচেংয়ের কোনো জায়গা নেই। কিংচেং হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে ওঠে, বলে, তোমরা সবাই আমাকে ঠকিয়েছ। আমার দিদি শুধুই আমার, আমি তাকে কারোর হতে দেব না। আর ঠিক সেই মুহূর্তে কিংচেং এক অন্ধকার অ্যান্টি হিরোতে পরিণত হয়। সে নিজের মনে শপথ নেয়, যদি ভালোবাসা দিয়ে দিদিকে না পায়, তবে মিথ্যা বলে বা জোর করে তাকে আমার কাছে আটকে রাখবো। আমি যে কোনো মূল্যে তার চলে যাওয়ার সব পথ বন্ধ করে দেব। তোমাদের কি মনে হয়, কিংচেংয়ের এই পাগলামি কি শেষ পর্যন্ত তংকে তার শত্রু বানিয়ে দেবে, নাকি তং তার ভাইকে মেনে নেবে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামতটা কি। এদিকে আবার আমরা দেখতে পাই ইউনফেই ওই ডাকাত মেয়েটির পা টিপে দিচ্ছিল, এবং মেয়েটি একটু আয়েশ করে বলে, আরেকটু উপরে। এবং ইউনফেও তার সাথে সাথে হাতটা উপরের দিকে নিচ্ছিল। আবারও মেয়েটি বলে, আরেকটু জোরে করে টেপো, বেশ আরাম লাগছে, আর একটু উপরে মালিশ করো। এবং এটা করতে করতে এক পর্যায়ে তার শরীরের অর্ধেক জায়গায় গিয়ে হাতটা পড়ে। এবং তখনই মেয়েটি আবারও বলে, ওই সুন্দরী, তুমি তো খুব কাজের পটু, কিন্তু তুমি এত জামা কাপড় পরে আছো কেন? তোমার কি গরম লাগছে না? জলদি খুলে ফেলো। এবং এটা বলে মেয়েটি ইউনফেইয়ের গায়ে থেকে জামা কাপড়গুলো খুলে দিতে যাচ্ছিল। আসলে ইউনফেই শিয়াল রাজ্যের দ্বিতীয় রাজকুমার। ইউনফেই দেখতে কিছুটা বোকাটে হলেও তার মন খুব সরল। সে একটি রহস্যময়ী মেয়ের কাছ থেকে তার বংশের পবিত্র জলমুক্তা উদ্ধার করতে গিয়ে বিপদে পড়ে। এবং তখনই ইউনফেই বলে, আমি এখানে তোমার পা মালিশ করতে আসিনি, আমি এসেছি জলমুক্তা নিতে। এটা আমার বংশের পবিত্র সম্পদ, ভালোই ভালোই ফেরত দাও। এবং তখনই ডাকাত মেয়েটি অবাক হয়ে বলে, কি কি বললে তুমি? এবং তখনই ইউনফেই বলে, আমাদের নিয়ম অনুযায়ী আমাকে এটা কৌশলে উদ্ধার করতে হবে। বলো, জলমুক্তা কোথায়? এটা আমাদের বংশের পবিত্র সম্পদ, ভালোই ভালোই ফেরত দাও। আমি কারোর গায়ে হাত তুলতে চাই না।
একজন পুরুষের পক্ষে নারীকে আঘাত করা শোভনীয় নয়। এবং তখনই মেয়েটি রেগে গিয়ে প্রচণ্ড পরিমাণে ইউনফেইকে আঘাত করে ফেলে দিয়ে বলে, অকৃতজ্ঞ শয়তান। এবং তখনই সেখানে লি সুইয়াংয়ের প্রবেশ হয়, অর্থাৎ জেনারেল লি। এবং সে গভীর কণ্ঠে বলতে বলতে আসে, এই দুশ্চরিত্র শয়তান, থামো বলছি। এবং ইউনফেইকে উদ্দেশ্য করে বলে, আমার পিছনে এসে দাঁড়াও। এবং তখনই ইউনফেই ওই মেয়েটির পিছনে গিয়ে দাঁড়ায়। এবং তখনই ডাকাত মেয়েটি বলে, লি জুইয়াং, আমার এলাকায় এসে আমার গায়ে হাত তোলার সাহস কার? পিচ্চি মেয়ে, আমরা যার গায়ে ইচ্ছা হাত দেব, তুমি কি করবে? এবং তখনই লি একটু রেগে গিয়ে বলে, ক্ষমতা কম কিন্তু কথা অনেক বেশি তোমার। এবং তখনই মেয়েটি একটু হচকে গিয়ে বলে, যারা আমাকে ছোট করে দেখে তাদের মরতে হয়। বিদ্যুৎ অর্থাৎ জাদু করে ইউনফেই এবং জেনারেল লিকে ওখান থেকে আঘাত করে বাইরে ছুঁড়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এতটা পরিমাণে আক্রমণ করছিল যে জেনারেল লিয়ের হাতে থাকা ফালাটি দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। এবং এখানে তো ওই মেয়েটি লিয়ের ওপর আঘাত তো জলমুক্তা দিয়ে আঘাত করছিল। এবং লিও এখানে তার পবিত্র বন্ধন দিয়ে থেকে ফুগুই এসে মনে মনে বলে, জলমুক্তাটা ওই মেয়েটার কাছে আছে, কিন্তু সে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, শুধু জাদুকরি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আগে এই ডাকাত মেয়েটাকে তাড়াতে হবে, তারপর মুক্তার কথা ভাবা যাবে। এবং এটা বলার সাথে সাথে সেই জেনারেল লিয়ের পড়ে থাকা ফালাটিতে ফুগুই তার আধ্যাত্মিক শক্তি দিয়ে ওই ফালাটি ওই ডাকাত মেয়েটির দিকে ছুড়ে দেয়। এবং ইউনফেইকে বলে তাকে আঘাত করার জন্য, কিন্তু ইউনফেই ওই মেয়েটিকে তো কিছুতেই পেরে উঠছিল না। তখনই জেনারেল লে এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ফুগুই এখানে এসে ছুটে এসে জোরে জোরে বলতে থাকে, লক্ষ্মী ছেলে, মুক্তাটা উগরে দাও, দাও বলছি, শিগগিরই করো। আসলে ফুগুই এখানে ইউনফেইকে আদর করেই বলছিল। এবং যুদ্ধ থেমে যাওয়ার পরে জেনারেল লি ফুগুইকে বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি বালির গ্রামের ল্যাম্প মিস্ত্রি ওয়াং। আসলে ইয়াং কোয়ান ফুগুই এখন ছদ্মবেশে এক সাধারণ ল্যাম্প মিস্ত্রি ওয়াং হিসেবে বালির গ্রামে বসবাস করছে। সেখানে তার পরিচয় হয় ফ্যান ইউনফে এর সাথে। সে আসলে শিয়াল রাজ্যের দ্বিতীয় রাজকুমার। ইউনফে দেখতে কিছুটা বোকাটে হলেও তার মন খুব সরল। সে একটি রহস্যময় মেয়ের কাছ থেকে তার বংশের পবিত্র জলমুক্তা উদ্ধার করতে গিয়ে বিপদে পড়ে। সেই মেয়েটি ছিল একজন দুর্ধর্ষ ডাকাত। যখন ইউনফেই তার সাথে পেরে উঠছিল না, তখন সেখানে আবির্ভাব ঘটে শক্তিশালী জেনারেল লি এর। লড়াই চলাকালীন ইউনফেই ভুলবশত সেই রহস্যময় জলমুক্তা গিলে ফেলে। ফুগুই আড়াল থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল এবং সে বুঝতে পারে যে এই মুক্তাটি বর্তমানে সব অশান্তির মূল। সে কৌশলে এসে ইউনফেইকে বাঁচায় এবং তাকে নিজের পোষা কুকুরছানার মতো করে আগলে রাখে। জেনারেল লি ফুগুইয়ের অসীম ক্ষমতা দেখে তাকে নিজের সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু ফুগুই তা প্রত্যাখ্যান করে এবং ইউনফেইকে সাথে নিয়ে শিয়াল রাজপ্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফুগুই বুঝতে পারে যে ইউনফেইয়ের শরীরের ভেতরে এই মুক্তাটি থাকলে তার প্রাণহানি হতে পারে, তাই সে তাকে একা ছাড়তে চায় না। এবং তখনই ইউনফেই আবদার করে বলে, এই ল্যাম্প মিস্ত্রি ওয়াং আমার বন্ধু, আমি চাই সে আমার সাথে রাজপ্রাসাদে আসুক। রাজপ্রাসাদে যাওয়ার পর শুরু হয় নতুন ষড়যন্ত্র।
শিয়াল বংশের বড় কর্তারা ইউনফেইকে সিংহাসনে বসাতে রাজি ছিল না, কারণ সে জন্মগতভাবে খুব একটা শক্তিশালী ছিল না। তারা দাবি করে যে ইউনফেই যদি তার সুপ্ত শক্তি জাগিয়ে তুলতে না পারে তবে সে রাজা হওয়ার যোগ্য নয়। তখনই ফুগুই সবার সামনে নিজের ক্ষমতা আর সামান্য ঝলক দেখায়। সে ইউনফেয়ের একটি বিশেষ পয়েন্টে চাপ দিয়ে তার ভেতরে প্রচণ্ড ডেমনীয় শক্তিকে জাগিয়ে দেয়, এবং তখনই ওখানে থাকা বড় কর্তা লৌ অবাক হয়ে বলে, মহারাজ, যদি এই মিস্টার ওয়াং রাজকুমারের শিক্ষক হতে রাজি হন তবে আমরা তাকে সিংহাসনে বসাতে পারি। কিন্তু ফুগুই অত্যন্ত বিনিময়ের সাথে শিক্ষক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ তার আসল লক্ষ্য ছিল অন্য কিছু। শিয়াল রাজা ফুগুইয়ের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন এবং তার সাথে একান্তে কথা বলতে চান। এদিকে আমরা কিংটংকে প্রচণ্ড অস্থির অবস্থায় দেখতে পাচ্ছে না। সে তার ভাই কিংচেংকে খবর নিতে পাঠিয়েছিল থেকে সে ফেটেও পড়ে না, ভেঙেও পড়ে না। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার শক্তিশালী ফুগুই এইভাবে মারা যেতে পারে। সে দাবি করে যে যতক্ষণ না সে ফুগুইয়ের নিথর দেহ নিজের চোখে দেখছে ততক্ষণ সে কাউকে বিশ্বাস করবে না। এবং তং বলে, তোমরা এখানে সামান্য মাটির স্তূপ করে একটা সমাধি বানিয়ে দিয়েছ আর ভাবছো আমি বিশ্বাস করব যে ফুগুই এর ভিতরে আছে? এটা আমি মানি না। আমি তাকে জীবিত দেখতে চাই, অথবা তার মৃতদেহ দেখতে চাই। তখন তার ভাই তাকে নির্মম সত্যটি বলে, যা শুনলে যে কোনো মানুষের বুক ফেটে যাবে। সে জানায় যে ফুগুই যখন মারা যায় ইকি এলিয়েন্স তার সম্মান দেওয়া তো দূরের কথা, উল্টে তাকে অশুভ বলে ঘোষণা করে। তারা তার পবিত্র সমাধিতে কাউকে ঢুকতে দিচ্ছিল না এবং তার মৃতদেহটি অবহেলায় প্রকৃতির মাঝে ফেলে রেখে এসেছে। এবং কিঞ্চেং তো এখানে বেদনাসিক্ত কণ্ঠে বলছিল, এটি আসলে একটি খালি সমাধি। তারা তার মৃতদেহটি বুনো জঙ্গলে ফেলে রেখে এসেছে যাতে বুনো পশুরা তার মাংস ছিঁড়ে খায় এবং হাড়গুলো চিবিয়ে শেষ করে দেয়। এই ভয়াবহ সত্যটি শোনার পর কিংটংয়ের পৃথিবী যেন থমকে যায়। কিংটং জানতে পারে এক ভয়াবহ সত্য, ফুগুই মারা যাওয়ার আগে তাকে শুধু শারীরিকভাবেই শেষ করা হয়নি, বরং তার তরোয়াল চালনায় যে বিশেষ শক্তি বা মেরিডিয়ান ছিল তা নৃশংসভাবে উপড়ে নেওয়া হয়েছিল। আর সেই পবিত্র শক্তি এখন কার শরীরে? তা দেওয়া হয়েছে কোয়ান রুমুকে, যে এখন ইয়ান কোয়ান প্রাসাদে ফুগুইয়ের জায়গা দখল করে দ্বিতীয় সোলজার হিসেবে পরিচিত পেয়েছে। আসলে এই কথাগুলো তংয়ের ভাই এখানে তার মনকে বিষিয়ে দেওয়ার জন্য বলছিল। ফুগুইয়ের শরীর থেকে জোরপূর্বক তার মেরিডিয়ানগুলো উপড়ে নেওয়া হয়েছিল এবং তার প্রতিস্থাপন করা হয়েছে তোমার সেই রুমুর শরীরে। সে এখন ইয়ান কোয়ান প্রাসাদের নতুন সোলজার। ফুগুইয়ের এই লাঞ্ছনা শোনার পর কিংটং আর স্থির থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে নিজেই ইয়াংকোয়ান প্রাসাদে যাবে ফুগুইকে খুঁজে বের করতে। কিন্তু তার ভাই কিংচেং তাকে বারবার আটকানোর চেষ্টা করে। কিংচেংয়ের মতে মানুষ জাতি জন্মগতভাবেই স্বার্থপর এবং নিষ্ঠুর। তারা শক্তিশালী কাউকে নিয়ন্ত্রণ করতে না পারলে তাকে ধ্বংস করে ফেলে। কিন্তু তং কোনো যুক্তিই মানতে নারাজ। তার কাছে ফুগুই কেবল একজন যোদ্ধা ছিল না, সে ছিল তার জীবন। সে কিংচেংকে সব জানিয়ে দেয় যে ফুগুই যদি সত্যি মারাও গিয়ে থাকে
তবে সে এই হত্যার বিচার করবে। যারা ফুগুইয়ের সাথে অন্যায় করেছে তাদের রক্ত দিয়ে এই ঋণের দাম মেটাতে হবে। কিন্তু কিংচেন অবাক হয়ে যায় তার বোনের এমন পাগলামি দেখে। সে মনে করিয়ে দেয় যে ফুগুই তার জীবনের অসংখ্য ডিমন ও শয়তানকে মেরেছে, তাই আজ যখন সে বিপদে পড়েছে তখন তার নিজের লোকেরাও তাকে রক্ষা করেনি। কিংচেন মনে করে এটি ফুগুইয়ের উপযুক্ত শাস্তি, কিন্তু কিংতং এর কাছে ফুগুই কোনো অপরাধী নয়, সে একজন নায়ক। তখনই তংয়ের ভাই চিৎকার করে বলে ওঠে, দিদি, তুমি তাকে এতটা ভালোবাসো? সে তো অসংখ্য ডিমনদের হত্যা করেছে। সোলজার এত ডিমন মেরেছে যে আজ তার নিজের লোকেরাও তাকে ক্ষমা করেনি। এটাই তার উপযুক্ত শাস্তি। এবং এটা শুনে তং তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে কিংচেনকে ঠাস করে একটা চড় মারে, এবং চড় মারার পরেও তং তো প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছিল। এবং তং তার জেদ ছেড়ে নিজের ভুল বুঝতে পারে। সে তার ভাই কিংচেনের কাছে ক্ষমা চায় এবং কিংচেন তাকে বোঝায় যে ফুগুইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে। সে কিংতংকে তার ডেমনীয় শক্তি বাড়ানোর আশ্বাস দেয়। আসলে এই সমস্ত কিছুই ছিল কিংচেন অর্থাৎ তংয়ের ভাইয়ের করা ষড়যন্ত্র। সে তংকে এখানে বোঝাতে চাইছে যে রুমো নাকি ফুগুইকে হত্যা করেছে, কিন্তু এটা তো বাস্তবে কিছুই ছিল না। যাই হোক, এদিকে আবার আমরা দেখি ড্রাগন রাজা আমাদের ছদ্মবেশী নায়ক ফুগুই, অর্থাৎ এখানে যেহেতু ফুগুইয়ের নাম ওয়াং ছিল, ফুগুইয়ের কাছে তার মনের কষ্ট প্রকাশ করে। রাজা জানায় যে তার ছেলে ফেন ইউইন ছোটবেলা থেকে খুবই দুর্বল, তাই পুরো গোষ্ঠী তাকে অবজ্ঞা করে। এবং রাজা আকুতি করে বলে, মিস্টার ওয়াং, আমি শুধু আমার ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। একজন বাবা হিসেবে এটুকু চাওয়া কি খুবই বেশি? তাদের সাথে না বললেও কিছুটা সময় নেয়। সে রাজাকে জানায় যে অন্যের অনুমোদনের চেয়ে নিজের পথে চলা বেশি জরুরি। এদিকে আবার আমাদের সম্রাট সইয়ে এবং রুমুকে দেখানো হয়। অনেক দিন ধরে চলা ডেমন জগতের অশান্তি অবশেষে মিটেছে। এই শান্তি আনার পিছনে বড় ভূমিকা ছিল রুমুর। পিছনে ছুটছে না এবং সে এলাকা ছেড়ে চলে গেছে। রুমু ইদানিং নিজেকে একদম বদলে ফেলেছে। সে দিনে মাত্র একবেলা খাচ্ছে আর মাত্র 4 ঘন্টা ঘুমোচ্ছে। দিনরাত সে শুধু ডেমনদের শান্ত করার কাজ করে যাচ্ছে। হং এ তার এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তাকে কিছুটা বিশ্রাম নিতে বলেন। কিন্তু রুমু যখন হং এর কাছে জানতে চায় যে সে আসলে কোন সত্যের কথা বলছে, তখন হং এ সেই দিনটির কথা মনে করিয়ে দেন যখন সবাই ফুগুইকে মেরে ফেলার জন্য তৈরি ছিল। ফুগুই যখন আকাশ পাতাল তরোয়ালটি চালিয়েছিল তখন সে হং এর খুব কাছে গিয়ে কানে কানে একটি অবিশ্বাস্য অনুরোধ করেছিল। সে নিজে থেকে চেয়েছিল তার সমস্ত শক্তি রুমুর শরীরে স্থানান্তর করা হোক। এই সত্য জানার পর রুমু স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে আজ যে তার অসীম ক্ষমতার অধিকারী হয়েছে তা আসলে ফুগুই জানতো তার এই শক্তি চলে গেলে সে পঙ্গু বা সাধারণ মানুষ হয়ে যাবে। তবুও সে রুমুর সুরক্ষার কথা ভেবে হাসি মুখে এই দান করে গিয়েছিল। এবং হং এ বলে, সে বলেছিল যে তোমার জন্য এই শক্তি ছেড়ে দিতে তার মনে কোনো দুঃখ নেই। ফুগুইয়ের ত্যাগের কথা শোনার পর রুমু যেন কিছুতেই তা মেনে নিতে পারছে না।
সে মনে করে ফুগুই কেন তার মতো একজন সাধারণ মানুষের জন্য এত বড় বলিদান দেবে। তাদের ছোটবেলার সম্পর্ক তো ছিল কেবল খুনসুটি আর খেলাধুলার। সে নিজেকে ফুগুয়ের অসীম ত্যাগের যোগ্য মনে করছে না। এবং এখানে রুমু কান্না করতে করতে বলে, আমার ভাই নিশ্চিতভাবে মজা করছিল, তার কোনো আক্ষেপ নেই। এটা কি করে সম্ভব? আমাদের সম্পর্ক তো ছিল কেবল ঝিঝি পোকা আর জলের পাথর ছোড়া খেলা নিয়ে। রুমু আরও জানায় যে তার জীবনে কোনোদিন বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। সে কেবল যাযাবরের মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চেয়েছিল। অথচ আজ সে ফুগুয়ের দেয়া শক্তির ভারে দমে যাচ্ছে। সে নিজেকে অপরাধী মনে করছে, কারণ ফুগুই আজ পঙ্গু আর সে আজ শক্তিশালী সোলজার। মাস্টার হন রুমুর এই ভেঙে পড়া দেখে তাকে আগলে ধরেন। তিনি জানান যে ফুগুইয়ের এই বিদায়ে তিনি সামান্য ব্যথিত। তিনি রুমুকে মনে করিয়ে দেন যে ফুগুই যেন সেই পুরনো সোলজার নেই। তেমনি হং নিজেও তার পুরনো সেই নিষ্ঠুর রূপ ছেড়ে বেরিয়ে এসেছেন। তারা সবাই এখন পরিবর্তনের পথে। এবং হং এখানে গভীর কণ্ঠে বলে, রুমু, এই সময়টাতে আমার কষ্ট তোমার কষ্টের সমান ছিল। তুমি সোলজার নও, আর আমিও সেই পুরনো ইয়াংকোয়ান হং নই। সে নিজের রক্ত মাংসের মানুষকে ঘৃণা করত। হং রুমুকে বোঝান যে অতীত নিয়ে পড়ে থাকলে ফুগুইয়ের এই আত্মত্যাগ বৃথা যাবে। তার সামনে এখন এক বিশাল দায়িত্ব এবং লম্বা পথ। ফুগুই যেন স্বপ্ন নিয়ে তাকে এই শক্তি দিয়ে গেছে, তাকে সেই স্বপ্নের মর্যাদা দিতে হবে। এদিকে আমরা সেই ফক্স ডিমন এবং কিনচেংয়ের কথোপকথন দেখি। ডিমনটি অবাক হয়ে যায় যে কিনচেং তার বোনকে শক্তিশালী হতে সাহায্য করেছে, কিন্তু কিনচেং আসলেই খুব চতুর। সে এমন কিছু কৌশল শিখিয়েছে যা তার বোনকে পুরোপুরি শক্তিশালী করবে না, বরং নিয়ন্ত্রণে রাখবে। এবং কিনচেং এখানে ওই ফক্স ডিমনটিকে বলে, ওগুলো সাধারণ কিছু কৌশল মাত্র, যা ওর শরীরের সাথে ঠিকমতো খাপ খাবে না। ভয় পাওয়ার কিছুই নেই। এদিকে আবার সম্রাট সই এবং রুমু তারা দুজনেই এক ভয়াবহ খবর পায়। পবিত্র জলমুক্তা আবারও ফিরে এসেছে এবং তা পশ্চিম অঞ্চলের শেয়াল বংশে আছে, অর্থাৎ ফুগুই যেখানে আছে আর কি। এই মুক্তার শক্তি মানুষকে হিংস্র করে তোলে, যা পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। রুমু এখানে বলে, এই মুক্তার শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। যে এটি ব্যবহার করে সে চরম হিংস্র হয়ে ওঠে। পুরো পশ্চিম অঞ্চল এখন বিপদে। তারপর আমাদের আবার সেই বেঈমান কুয়ানকে দেখানো হয়। সে এই রাজপ্রাসাদটা ঘুরে ঘুরে খুব ভালো করে দেখে নিচ্ছিল। এদিকে আবার আমরা দেখি হং সবচেয়ে বিশ্বস্ত লোক হিসেবে রুমুকে এই মিশন সামলানোর দায়িত্ব দেন। রুমু যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ করে। সে তার সাথে একজনকে নিয়ে যেতে চায়। আসলে রুমু ছিল জানি না কি করবে, এবং কুয়ানো এখনো মনে হয় শুধরোয়নি। যাওয়ার সময় রুমু হং জিজ্ঞাসা করে যে পশ্চিম অঞ্চলে থাকা সেই পুরনো পরিচিতি লোকটি, অর্থাৎ ফুগুইয়ের জন্য কি কোনো বার্তা আছে কিনা। কিন্তু হং এখানে কিছুই বলছিল না। সে একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, না, তার প্রয়োজন নেই। তাকে এখন আর বিরক্ত করো না। তুমি নিজের খেয়াল রেখো। এবং এই দৃশ্যের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।
এই পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে আবারও পরবর্তী পার্টের এপিসোড নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।